2 ফেব্রুয়ারি 1943 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ভয়াবহ মুহূর্তের সাক্ষী ছিল স্টালিনগ্রাদে জার্মান ষষ্ঠ সেনাবাহিনীর আত্মসমর্পণ। এই ঘটনা, যা পূর্বাঞ্চলীয় ফ্রন্টে অক্ষশক্তির পরাজয় নিশ্চিত করেছিল, তা কেবল এই অঞ্চলে নাৎসি যুদ্ধযন্ত্রের পতনকেই চিহ্নিত করেনি, বরং বন্দী জার্মান সৈন্যদের জন্য এক নৃশংস ভাগ্যের সূচনাও করেছিল। তাদের আত্মসমর্পণের আগে এই লোকেরা ইতিমধ্যেই নরক সহ্য করেছিল। ক্ষুধা, চরম ঠান্ডা এবং মাসের পর মাস যুদ্ধের ক্লান্তি জার্মান সৈন্যদের মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। কিন্তু সোভিয়েতদের তত্ত্বাবধানে তাদের জন্য যা অপেক্ষা করছিল তা কল্পনার বাইরে ছিল। রাশিয়ার হিমশীতল শীতের মধ্য দিয়ে জোরপূর্বক পদযাত্রা, বন্দি শিবির যেখানে মৃত্যুর হার আকাশচুম্বী ছিল, এবং অমানবিক পরিস্থিতিতে বছরের পর বছর ধরে দাসত্বের কাজ। আমরা স্টালিনগ্রাদে বন্দি 90,000 এক জার্মান সৈন্যের অন্ধকার ভাগ্য অন্বেষণ করব। দুঃখ, বেঁচে থাকা এবং যুদ্ধের সবচেয়ে কঠিন পরিণতিগুলির একটি গল্প। এটা কি বিশ্বাস করার মতো ভীতিকর ছিল? তারা কি নাৎসিদের বিশ্রাম দিয়েছিল? তাদের কি হয়েছিল? স্টালিনগ্রাদ, পূর্বাঞ্চলীয় ফ্রন্টের মরণফাঁদ। স্টালিনগ্রাদের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম নৃশংস ও সংঘর্ষ ছিল। 1942 সালের গ্রীষ্মে শুরু হওয়া এই অভিযান অ্যাডলফ হিটলারের জন্য কেবল একটি কৌশলগত লক্ষ্যই ছিল না, বরং একটি প্রতীকীয় ছিল। স্টালিনগ্রাদের দখল, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ এবং ককেশাসের সম্পদগুলির নিয়ন্ত্রণ, সেই সাথে সোভিয়েত নেতার নামে নামকরণ করা শহরটি দখল করে একটি প্রচারমূলক বিজয়ের অর্থ হতো। তবে যা একটি উচ্চাভিলাষী জার্মান আক্রমণ হিসাবে শুরু হয়েছিল তা ষষ্ঠ সেনাবাহিনীর জন্য একটি মরণফাঁদে পরিণত হয়েছিল। ফিল্ড মার্শাল ফ্রিডরিক পাউলুসের নেতৃত্বাধীন জার্মান কৌশল, সোভিয়েত প্রতিরোধের ক্ষমতা এবং রাশিয়ার শীতের চরম পরিস্থিতি উভয়কেই অবমূল্যায়ন করেছিল। পাউলুস তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বস্ত করেছিলেন যে অগ্রগতি দ্রুত হবে, তার বাহিনীর প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্বের উপর আস্থা রেখে। তবে জার্মান সৈন্যরা শীঘ্রই স্টালিনগ্রাদের প্রতিটি রাস্তা এবং ভবনে তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। জেনারেল ভ্যাসিলি চুইকভের নেতৃত্বাধীন সোভিয়েতরা কি ইদুর যুদ্ধকে নামে পরিচিত শহুরে যুদ্ধের কৌশল গ্রহণ করেছিল, শহরের ধ্বংসস্তূপের মধ্যে স্বল্প দূরত্বে লড়াই করে। এটি আর্টিলারি এবং ট্যাঙ্কে জার্মানদের সুবিধাকে নিরপেক্ষ করে, প্রতিটি অর্জিত মিটারকে অসহনীয় ব্যয়ে পরিণত করে। শহরে যখন লড়াই তীব্র হচ্ছিল, তখন স্টালিন এবং জেনারেল জর্জি জুকভের পরিচালনায় সোভিয়েত উচ্চ কমান্ড অপারেশন ইউরেনাস কি নামে পরিচিত একটি বিশাল পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। 1942 সালের 19 নভেম্বর সোভিয়েত বাহিনী দুটি ফ্রন্টে আক্রমণ শুরু করে, জার্মান ষষ্ঠ সেনাবাহিনী এবং তাদের মিত্রদের একটি মারাত্মক ঘেরাওয়ের মধ্যে ফেলে। এই সাবধানে পরিকল্পিত পদক্ষেপটি 3 লক্ষেরও বেশি সৈন্যকে সরবরাহ বা পালানোর সম্ভাবনা ছাড়াই একটি এলাকায় আটকা পড়ে। বছর কয়েক পর গোপন সোভিয়েত নথিগুলি বিস্তারিতভাবে বর্ণনা করে যে কিভাবে পাউলুস সহ জার্মান কমান্ডাররা ঘেরাও সম্পূর্ণ হওয়ার আগে বারবার পশ্চাৎসরণের অনুমতির জন্য অনুরোধ করেছিলেন। তবে হিটলার এই অনুরোধগুলি প্রত্যাখ্যান করেছিলেন, জোর দিয়ে বলেছিলেন যে ষষ্ঠ সেনাবাহিনীকে যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে। তার একটি যোগাযোগে হিটলার ঘোষণা করেছিলেন, ষষ্ঠ সেনাবাহিনী স্টালিনগ্রাদে থাকবে। এটি জাতীয় সম্মানের বিষয়। ঘেরাওয়ের প্রভাব ছিল বিধ্বংসী। খাদ্য, গোলাবারুদ বা শীতের জন্য উপযুক্ত পোশাকের অভাবে জার্মান সৈন্যরা ক্ষুধা, চরম ঠান্ডা এবং রোগের শিকার হতে শুরু করে। 1942 থেকে 1943 সালের শীতকালে স্টালিনগ্রাদের তাপমাত্রা হিমাঙ্কের 20 ডিগ্রি নিচে নেমে যায়, জীবিত সৈন্যদের তাদের অবস্থানে জমে যায়। ঘেরাও থেকে বেঁচে যাওয়া এক জার্মান বন্দী বছর কয়েক পর বলেছিলেন, আমরা প্রতিদিন আমাদের কমরেডদের মরতে দেখেছি। কোনো খাবার ছিল না, কেবল পাতলা স্যুপ যা পেট ভরত না। ঠান্ডা অসহ্য ছিল এবং অনেকে কেবল মরতে শুয়ে পড়েছিল। এদিকে লুফটওয়াফে একটি এয়ারলিফটের মাধ্যমে ষষ্ঠ সেনাবাহিনীকে সরবরাহ করার চেষ্টা করেছিল, কিন্তু এই অভিযান অপর্যাপ্ত প্রমাণিত হয়েছিল। প্রতিদিনের প্রয়োজনীয় 26 টন সরবরাহের মধ্যে কেবল 1 থেকে 1.5 টন এসে পৌঁছেছিল। এছাড়াও জার্মান বিমানগুলি তীব্র সোভিয়েত বিমান বিধ্বংসী কামানের আগুনের মুখোমুখি হয়েছিল, যার ফলে অসংখ্য বিমান এবং ক্রু সদস্যের ক্ষতি হয়েছিল। ঘেরাওয়ের অভ্যন্তরে পরিস্থিতি দ্রুত খারাপ হয়। 1943 সালের জানুয়ারি মাসের মধ্যে জার্মান সৈন্যরা বেঁচে থাকার জন্য ঘোড়া, কুকুর এবং এমনকি ইঁদুর খেতে বাধ্য হয়েছিল। সৈন্যদের মধ্যে মনোবল ভেঙে যেতে শুরু করে, অনেক সৈন্য তাদের পরিবারের কাছে চিঠি লিখছিল যা কখনই পাঠানো হয়নি। এই চিঠিগুলি, যা পরে সোভিয়েতরা উদ্ধার করেছিল, আটকা পড়া পুরুষদের মানসিক অবস্থা প্রকাশ করে।
তাদের একটিতে লেখা ছিল, প্রিয় মা, যদি আপনি এটি পড়েন সম্ভবত আমি আর বেঁচে নেই। আমরা ঘেরাও হয়ে গেছি এবং সাহায্যের কোনো আশা নেই। আমি ক্লান্ত, ক্ষুধার্ত এবং জমে গেছি, কিন্তু আমি আপনার জন্য শক্তিশালী থাকার চেষ্টা করছি। অবশেষে 2 ফেব্রুয়ারি 1943 সালে ফ্রিডরিক পাউলুস হিটলারের আত্মসমর্পণে বাধা দেওয়ার চেষ্টার অংশ হিসাবে কয়েকদিন আগে ফিল্ড মার্শালের পদে উন্নীত হন, ষষ্ঠ সেনাবাহিনীর অবশিষ্টাংশের সাথে আত্মসমর্পণ করেন। ইতিহাসে এই প্রথম কোনো জার্মান অফিসার এই পদে আত্মসমর্পণ করেছিলেন, যা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। প্রাথমিকভাবে আটকা পড়া 3 লক্ষ সৈন্যের মধ্যে অর্ধেকেরও বেশি মারা গিয়েছিল এবং প্রায় 90,000 একজনকে বন্দী করা হয়েছিল। এই আত্মসমর্পণের মনস্তাত্ত্বিক প্রভাব জার্মান সৈন্য এবং নাৎসি যুদ্ধযন্ত্র উভয়ের জন্যই গভীর ছিল। যোদ্ধাদের জন্য আত্মসমর্পণের অর্থ ছিল সোভিয়েতদের হাতে অনিশ্চিত ভাগ্যের মুখোমুখি হওয়া, যা অনেকের কাছে মৃত্যুর চেয়েও খারাপ বলে মনে হয়েছিল। নাৎসি শাসনের জন্য স্টালিনগ্রাদ জার্মান সেনাবাহিনীর মনোবল এবং অজেয়তার ধারণার উপর একটি বিধ্বংসী আঘাত ছিল। সোভিয়েত দিকে স্টালিনগ্রাদের বিজয়কে যুদ্ধের একটি বাঁক হিসাবে উদযাপন করা হয়েছিল। এটি এমন এক গুচ্ছ আক্রমণের সূচনা করেছিল যা ধীরে ধীরে অক্ষশক্তির সৈন্যদের জার্মানির দিকে ফেরত পাঠাবে। তবে জার্মান বন্দীদের জন্য আত্মসমর্পণ কেবল একটি নতুন নরকের শুরু ছিল। সোভিয়েতদের তত্ত্বাবধানে তাদের জন্য যা অপেক্ষা করছিল তা আরও অন্ধকারাচ্ছন্ন হবে, অবিরাম পদযাত্রা, ক্ষুধা, রোগ এবং দাসত্বের কাজ দ্বারা চিহ্নিত। স্টালিনগ্রাদ কেবল একটি সামরিক পরাজয় ছিল না, বরং যুদ্ধ কিভাবে কেবল শরীর নয়, আত্মাকেও ধ্বংস করতে পারে তার একটি প্রমাণ ছিল। যা একটি কৌশলগত আক্রমণ হিসাবে শুরু হয়েছিল তা ষষ্ঠ সেনাবাহিনীর জন্য একটি মরণফাঁদে পরিণত হয়েছিল, একটি ঘটনা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকারতম অধ্যায়গুলির মধ্যে একটি হিসাবে স্মৃতিতে খোদাই করা থাকবে। যন্ত্রণার শুরু, রাশিয়ার শীতকালে মৃত্যুর মিছিল। স্টালিনগ্রাদে আত্মসমর্পণ বন্দী জার্মান সৈন্যদের জন্য আরও নির্মম যন্ত্রণার শুরুকে চিহ্নিত করেছিল। ষষ্ঠ সেনাবাহিনী সম্পূর্ণরূপে ভেঙে যাওয়ায় সোভিয়েত সৈন্যরা বন্দীদের সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে শ্রম শিবিরে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু করে। রাশিয়ার তীব্র শীতকালে সংঘটিত এই পদযাত্রাগুলি অকল্পনীয় কষ্টের এক দৃশ্যে পরিণত হয়েছিল, যেখানে ঠান্ডা, ক্ষুধা এবং ক্লান্তি একটি বিধ্বংসী মূল্য নিয়েছিল। আত্মসমর্পণের আদেশ দেওয়ার মুহূর্ত থেকে বন্দী সৈন্যদের এমন কোনো ব্যক্তিগত সরঞ্জাম থেকে বঞ্চিত করা হয়েছিল যা তাদের আবহাওয়ার বিরুদ্ধে প্রতিরোধ করতে সাহায্য করতে পারত। বুটগুলি অনুপযুক্ত জুতা দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছিল বা কেবল বাজেয়াপ্ত করা হয়েছিল, অনেককে বরফ থাকা তুষারের উপর খালি পায়ে হাঁটতে বাধ্য করা হয়েছিল। খাবার প্রায় অস্তিত্বহীন ছিল এবং জল, যখন সরবরাহ করা হতো, দূষিত উৎস বা তাড়াহুড়ো করে সংগ্রহ করা গলিত বরফ থেকে আসত। শ্রেণীবিন্যাসিত সোভিয়েত সংরক্ষণাগারগুলি উল্লেখ করে যে এই শর্তগুলি আকস্মিক ছিল না, বন্দীদের শাস্তি দেওয়া এবং তাদের শারীরিক ও মানসিক প্রতিরোধ ক্ষমতা দুর্বল করার জন্য এটি একটি ইচ্ছাকৃত হিসাবের অংশ ছিল। পদযাত্রার সময় তাপমাত্রা সহজেই হিমাঙ্কের 20 ডিগ্রি নিচে নেমে যেত। এই চরম পরিস্থিতিতে বন্দীরা বিশ্রাম না নিয়ে ঘণ্টার পর ঘণ্টা হাঁটত, প্রতিদিন কয়েক ডজন কিলোমিটার পথ অতিক্রম করত। যারা তাল মিলিয়ে চলতে পারত না তাদের মারধর করা হতো বা ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড দেওয়া হতো। একজন বেঁচে থাকা ব্যক্তি তার স্মৃতিকথায় স্মরণ করেছিলেন, আমরা জানতাম যে থামার অর্থ হল মৃত্যু। কেউ কেউ ক্লান্তিতে পড়ে যেত এবং প্রহরীরা তাদের মৃত বা যন্ত্রণাকাতর অবস্থায় ফেলে রেখে যেত। আমরা তাদের সাহায্য করার জন্য কিছুই করতে পারিনি। এই পদযাত্রাগুলিতে জার্মান সৈন্যরা কেবল আবহাওয়ার মুখোমুখি হয়নি, তাদের এসকর্ট করা কিছু সোভিয়েত সৈন্যের নৃশংস আচরণেরও শিকার হয়েছিল। যদিও বন্দীদের পরবর্তীকালে দাসত্বের কাজে ব্যবহারের জন্য জীবিত রাখার নির্দেশ ছিল, প্রহরীরা প্রায়শই নিষ্ঠুরভাবে কাজ করত, আংশিকভাবে সোভিয়েত মাটিতে নাৎসিদের দ্বারা সংঘটিত নৃশংসতার প্রতিশোধের উপায় হিসাবে। যুদ্ধের পরে বন্দী করা একটি নথিতে উল্লেখ করা হয়েছে যে কিভাবে কিছু বন্দীকে পদযাত্রার সময় ভারী সরঞ্জাম বহন করতে বাধ্য করা হয়েছিল, যা তাদের শারীরিক পতনকে ত্বরান্বিত করেছিল। ক্ষুধা দ্রুত বন্দীদের প্রধান জল্লাদদের মধ্যে একটিতে পরিণত হয়েছিল। রেশন যখন ছিল, বাসি রুটি বা পাতলা স্যুপের সামান্য পরিমাণে গঠিত ছিল, দুর্বল পুরুষদের টিকিয়ে রাখার জন্য অপর্যাপ্ত। কেউ কেউ শিক বা কাঠের টুকরা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিল, অন্যরা পদযাত্রার মাঝখানে ক্ষুধায় মারা গিয়েছিল। যুদ্ধের পরে জার্মান গবেষকদের দ্বারা নথিভুক্ত একটি সাক্ষ্যে একজন বন্দী বলেছিলেন, এমন দিন ছিল যখন আমরা খাবারের স্বপ্ন দেখতাম। যে কোনো কিছুই যথেষ্ট হতো, এক টুকরো মাংস, এক টুকরো রুটি। কিন্তু আমাদের যা ছিল তা কেবল বরফ এবং শূন্যতা গু। চরম পরিস্থিতি সত্ত্বেও সোভিয়েতরা এই পদযাত্রাগুলিকে কেবল পরিবহনের মাধ্যম হিসাবে নয়,
মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের উপায় হিসাবেও ব্যবহার করেছিল। বন্দীদের অমানবিকীকরণ প্রতিটি পদক্ষেপে স্পষ্ট ছিল। দলগুলিকে ক্রমাগত গণনা করা হতো এবং পুনর্বিন্যাস করা হতো, প্রায়শই কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই, যা অনিশ্চয়তা এবং ধ্রুবক উত্তেজনার পরিবেশ তৈরি করেছিল। পদযাত্রার বিশৃঙ্খলার মধ্যে অনেক বন্দী তাদের কমরেডদের হারিয়েছিল, বিচ্ছেদগুলি প্রায়শই চূড়ান্ত ছিল। কিছু বন্দীর জন্য শিবিরে পৌঁছানোর আগেই যাত্রা শেষ হয়ে গিয়েছিল। একটি সোভিয়েত সামরিক সংরক্ষণাগার প্রকাশ করে যে স্টালিনগ্রাদে বন্দী ৯০,০০০ এক সৈন্যের মধ্যে কয়েক হাজার পদযাত্রার সময় মারা গিয়েছিল। হতাহতের সংখ্যা এত বেশি ছিল যে তাদের পথের ধারে মৃতদের হিমায়িত দেহ দ্বারা চিহ্নিত ছিল। এই অবস্থার নৃশংসতার নীরব অনুস্মারক। তবে সকল সোভিয়েত সৈন্য এই মনোভাব পোষণ করত না। কিছু প্রহরী পদযাত্রার কঠোরতা সম্পর্কে সচেতন, সংক্ষিপ্ত বিরতির অনুমতি দিত বা বন্দীদের সাথে তাদের নিজস্ব রেশনের সামান্য অংশ ভাগ করে নিত। এই অঙ্গভঙ্গিগুলি, যদিও বিরল, কিছু সাক্ষ্যে প্রচলিত নিষ্ঠুরতার মধ্যে মানবতার আলো হিসাবে উল্লেখ করা হয়েছে। বছর কয়েক পর এক জার্মান বন্দী স্মরণ করেছিলেন, একজন প্রহরী আমাকে এক টুকরো রুটি দিয়েছিল যখন সে দেখেছিল যে আমি আর হাঁটতে পারছি না। আমি সেই অঙ্গভঙ্গিটি কখনই ভুলব না, সম্ভবত এটি আমার জীবন বাঁচিয়েছিল। বন্দীরা যখন তাদের চূড়ান্ত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছিল, তখন ক্লান্তি এবং রোগ আরও মারাত্মক কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমাশয়, নিউমোনিয়া এবং টাইফাস দুর্বল পুরুষদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছিল, যাদের কোনো ধরনের চিকিৎসার সুযোগ ছিল না। কিছু বন্দী মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে বেছে নিয়েছিল, অন্যরা মরিয়া হয়ে জীবন আঁকড়ে ধরার জন্য লড়াই করেছিল। শ্রেণীবিন্যাসিত সোভিয়েত সংরক্ষণাগারগুলি উল্লেখ করে যে, কিছু ক্ষেত্রে সামরিক ডাক্তাররা প্রাথমিক সহায়তা প্রদানের চেষ্টা করেছিলেন, তবে সম্পদ সীমিত ছিল এবং অগ্রাধিকার সোভিয়েত সৈন্যদের উপর ছিল। শিবিরে পৌঁছানোর পরে পদযাত্রায় বেঁচে থাকা ব্যক্তিরা অচেনা ছিল। দীর্ঘ সপ্তাহের অভাব তরুণ এবং শক্তিশালী পুরুষদের তাদের পূর্বের ছায়ায় পরিণত করেছিল। শিবিরে পৌঁছানোর পরেও মৃত্যুর হার বেশি ছিল, কারণ শিবিরের পরিস্থিতি উল্লেখযোগ্য স্বস্তি দেয়নি। মৃত্যুর মিছিল ছিল কেবল বহু বছর ধরে বিস্তৃত কষ্টের পূর্বাভাস। এই পদযাত্রাগুলির ছবি এবং সাক্ষ্য যুদ্ধ এবং সংঘাতের মানবিক ব্যয়ের নৃশংসতার অনুস্মারক হিসাবে রয়ে গেছে। জার্মান সৈন্যরা এমন এক পরিস্থিতিতে আটকা পড়েছিল যেখানে বেঁচে থাকা অসম্ভব বলে মনে হয়েছিল। তারা কেবল রাশিয়ার শীতের কঠোরতার মুখোমুখি হয়নি, বরং এমন এক যুদ্ধের পরিণতিও ভোগ করেছিল যা পরাজিতদের প্রতি কোনো দয়া দেখায়নি। হতাশার শিবির, সোভিয়েত যুদ্ধবন্দী ব্যবস্থা। সোভিয়েত যুদ্ধবন্দী শিবিরগুলি স্টালিনগ্রাদে বন্দী জার্মান সৈন্যদের জন্য আরও অন্ধকার ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। সোভিয়েত ইউনিয়নের বিশাল বিস্তৃতি জুড়ে, সাইবেরিয়ার হিমশীতল অঞ্চল থেকে মধ্য এশিয়ার শুষ্ক প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই শিবিরগুলি চরম দুর্ভোগ এবং ক্লান্তিকর কাজের দৃশ্যে পরিণত হয়েছিল। ষষ্ঠ সেনাবাহিনীর সৈন্যদের জন্য মৃত্যুর ক্লান্তিকর মিছিলের পরে এই শিবিরগুলিতে পৌঁছানো তাদের যন্ত্রণার শেষ চিহ্নিত করেনি, বরং অকল্পনীয় কষ্টের এক নতুন পর্যায়ের শুরু ছিল। সোভিয়েত যুদ্ধবন্দী ব্যবস্থা মূলত দেশের পুনর্গঠনে বন্দী সৈন্যদের শ্রমশক্তি হিসাবে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছিল। জার্মান আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসজ্ঞের পরে শহর, কারখানা এবং অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তা জরুরি ছিল। বন্দীদের জনগণের শত্রু হিসাবে বিবেচিত এমন শিবিরে প্রেরণ করা হয়েছিল যেখানে তাদের কল্যাণ অগ্রাধিকার ছিল না, বরং তাদের উৎপাদনশীলতা সর্বাধিক করা ছিল। শিবির পরিচালনার দায়িত্বে থাকা সোভিয়েত নিরাপত্তা সংস্থা এনকেভিডির গোপন নথিগুলি বিস্তারিতভাবে বর্ণনা করে যে কিভাবে স্থানীয় অর্থনৈতিক চাহিদার ভিত্তিতে বন্দীদের বিতরণ করা হয়েছিল। এই শিবিরগুলির পরিস্থিতি ভয়াবহ ছিল। বন্দীদের অস্থায়ী ব্যারাকে রাখা হতো, প্রায়শই গরম করার ব্যবস্থা থাকত না এবং প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে সামান্য সুরক্ষা ছিল। সাইবেরিয়ায়, যেখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারত, পর্যাপ্ত পোশাকের অভাব তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছিল। খাবারের রেশন ন্যূনতম ছিল, সাধারণত বাসি রুটি এবং পাতলা স্যুপ থাকত। নভোসিবিরস্ক ওব্লাস্টের একটি শিবিরের প্রশাসনের একটি নথিতে উল্লেখ করা হয়েছে যে প্রতিটি বন্দী প্রতিদিন 1000-এর কম ক্যালোরি পেত, যা 12 ঘণ্টা পর্যন্ত কাজ করা লোকেদের জন্য অপর্যাপ্ত ছিল। জোরপূর্বক শ্রম সকল শিবিরে একটি ধ্রুবক ছিল। বন্দীদের সেতু ও ভবন পুনর্গঠন থেকে শুরু করে খনিতে খনিজ উত্তোলনের মতো বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। বনভূমি অঞ্চলে অনেককে গাছ কাটার কাজে নিযুক্ত করা হয়েছিল, যা বিশেষত শীতকালে অত্যন্ত কঠিন কাজ ছিল। একটি রেলপথ নির্মাণে কাজ করা এক বন্দীর সাক্ষ্য অবস্থার বর্ণনা করে, ঠান্ডা বা আমাদের অবস্থা যাই হোক না কেন, কাজ থামেনি। সরঞ্জামগুলি আদিম ছিল এবং কোদালের প্রতিটি আঘাত মনে করিয়ে দিত যে আমরা একা, আমাদের ভাগ্যের হাতে পরিত্যক্ত।
শিবিরগুলিতে রোগও দ্রুত ছড়িয়ে পড়েছিল। অপুষ্টি এবং অস্বাস্থ্যকর পরিস্থিতি বন্দীদের দুর্বল করে তুলেছিল, যা তাদের আমাশয়, টাইফাস এবং যক্ষ্মার মতো সংক্রমণের ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। এনকেভিডির সংরক্ষণাগারগুলি দেখায় যে কিছু শিবিরে কার্যক্রমের প্রথম মাসগুলিতে মৃত্যুর হার 50% ছাড়িয়ে গিয়েছিল। পর্যাপ্ত চিকিৎসার অভাবের অর্থ ছিল যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ত তাদের প্রায়শই মরতে দেওয়া হতো, কারণ তারা কাজের কোটা পূরণ করতে পারত না। এই চরম পরিস্থিতি সত্ত্বেও কিছু বন্দী কমরেডদের মধ্যে সমর্থন নেটওয়ার্কের কারণে বেঁচে থাকতে পেরেছিল। তারা শিবিরের অভ্যন্তরে ছোট ছোট সম্প্রদায় গঠন করত, খাবার ভাগ করে নিত এবং একে অপরেরকে প্রহরীদের নির্যাতন থেকে রক্ষা করত। মৃত্যুর ধ্রুব হুমকির মুখে এই নেটওয়ার্কগুলি আশা বজায় রাখার জন্য অপরিহার্য ছিল। মস্কোর কাছে একটি শিবিরে এক জার্মান বন্দী স্মরণ করেছিলেন কিভাবে সঙ্গীদের একটি দল পালা করে পাহারা দিত যখন অন্যরা ঘুমাত, নিশ্চিত করত যে রাতে কেউ হাইপোথার্মিয়ায় মারা না যায়। বন্দীদের বরাদ্দকৃত কাজের ধরন অঞ্চল এবং স্থানীয় চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হতো। জার্মান বোমা হামলায় বিধ্বস্ত শহরগুলিতে, যেমন স্টালিনগ্রাদ এবং লেনিনগ্রাদ, বন্দীদের ধ্বংসস্তূপ অপসারণ এবং ভবন পুনর্গঠনের জন্য ব্যবহার করা হতো। গ্রামীণ অঞ্চলে অনেকে যৌথ খামারে কাজ করত, যেখানে তাদের শ্রম খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য অপরিহার্য ছিল। কিছু ক্ষেত্রে বন্দীদের বড় আকারের অবকাঠামো প্রকল্পে নিয়োগ করা হয়েছিল, যেমন বাঁধ এবং রেলপথ নির্মাণ। একটি সোভিয়েত সংরক্ষণাগার বিস্তারিতভাবে বর্ণনা করে যে কিভাবে জার্মান বন্দীদের একটি দল ভোলগা নদীর উপর একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণে অংশ নিয়েছিল, একটি প্রকল্প যা ক্লান্তিকর দিনের কাজ এবং কয়েক ডজন লোকের জীবন কেড়ে নিয়েছিল। দূরত্ব এবং শিবিরের চারপাশের প্রতিকূল পরিস্থিতির কারণে পালানোর চেষ্টা বিরল ছিল। তবে কিছু বন্দী স্বাধীনতার জন্য মরিয়া হয়ে পালানোর চেষ্টা করার জন্য সবকিছু ঝুঁকিতে ফেলেছিল। এনকেভিডির সংরক্ষণাগারগুলি বেশ কয়েকটি পালানোর ঘটনার উল্লেখ করে, যদিও খুব কমই সফল হয়েছিল। 1945 সালে নথিভুক্ত একটি ঘটনায় 5 বন্দীর একটি দল সাইবেরিয়ার একটি শিবির থেকে পালানোর চেষ্টা করে কয়েক দিনের মধ্যেই ধরা পড়ে। প্রতিশোধ কঠোর ছিল, যা অন্যদের জন্য সতর্কবার্তা হিসাবে কাজ করেছিল। শিবির প্রশাসনকে ধ্রুবক লজিস্টিক দ্বিধা মোকাবেলা করতে হয়েছিল। সম্পদ সীমিত ছিল এবং বন্দীদের জীবিত রাখা এবং তাদের উৎপাদনশীলতা সর্বাধিক করার মধ্যে দ্বন্দ্ব প্রায়শই দেখা দিত। এনকেভিডির একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কিছু শিবিরে শীতের মাসগুলিতে মৃত্যুর হার মারাত্মক বৃদ্ধি এড়াতে ইচ্ছাকৃতভাবে কাজের কোটা কমিয়ে দেওয়া হয়েছিল, যখন অন্যদের ক্ষেত্রে কর্তৃপক্ষ যে কোনো মূল্যে অর্থনৈতিক লক্ষ্য পূরণে অগ্রাধিকার দিত। যুদ্ধের শেষ নাগাদ স্টালিনগ্রাদের অনেক বন্দী শিবিরে মারা গিয়েছিল। 1943 সালের ফেব্রুয়ারিতে বন্দী 90,001 সৈন্যের মধ্যে মাত্র 6,000 জন কয়েক বছর পর জার্মানিতে ফিরে আসার জন্য বেঁচে ছিল। এই কম বেঁচে থাকার হার কেবল শিবিরের চরম পরিস্থিতি নয়, যুদ্ধবন্দীদের প্রতি সোভিয়েত নীতির প্রভাবকেও প্রতিফলিত করে। সোভিয়েত বন্দী শিবিরগুলি কেবল জোরপূর্বক শ্রমের স্থান ছিল না, নীরব প্রতিরোধ এবং বেঁচে থাকার সংগ্রামের স্থানও ছিল। যারা বন্দিত্বের এই বছরগুলি কাটিয়ে উঠতে পেরেছিল, তাদের শারীরিক ও মানসিক ক্ষতগুলি যুদ্ধের মূল্য এবং এমন একটি ব্যবস্থার নৃশংসতার ধ্রুবক অনুস্মারক হিসাবে রয়ে গেছে যা পরাজিতদের প্রতি কোনো সহানুভূতি দেখায়নি। ক্ষুধা ও ঠান্ডার মাঝে বেঁচে থাকার গল্প। সোভিয়েত বন্দী শিবিরে বেঁচে থাকা ক্ষুধা, ঠান্ডা ও হতাশার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম ছিল। স্টালিনগ্রাদে বন্দী জার্মান সৈন্যদের জন্য চরম পরিস্থিতিতে জীবনধারণের জন্য শারীরিক সহনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং সর্বোপরি কমরেডদের মধ্যে পারস্পরিক সমর্থন প্রয়োজন ছিল। দুঃখকষ্টে ভরা হলেও বেঁচে থাকার এই গল্পগুলি সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের আত্মার শক্তি প্রকাশ করে। ক্ষুধা ছিল সবচেয়ে নির্মম শত্রু। সোভিয়েত প্রহরীদের দেওয়া রেশন ছিল ন্যূনতম, শুধুমাত্র বন্দীদের কার্যক্ষম রাখার জন্য ডিজাইন করা। রুটি জীবিকার প্রধান উৎস, প্রায়শই নিম্নমানের হতো এবং এর পরিমাণ বাড়ানোর জন্য কাঠের গুঁড়ো মেশানো হতো। বাঁধাকপি বা আলুর ছোট টুকরা দিয়ে তৈরি স্যুপে সামান্য পুষ্টি থাকত। কিছু শিবিরে বন্দীদের উৎপাদনশীলতা অনুযায়ী খাবার বিতরণ করা হতো, যা কাজের কোটা পূরণের জন্য ধ্রুবক প্রতিযোগিতা তৈরি করত। এনকেভিডির একটি নথিতে এই নীতিটিকে বন্দীদের উৎসাহিত করার উপায় হিসাবে বর্ণনা করা হয়েছে, যদিও বাস্তবে এটি দুর্বল বন্দীদের শারীরিক দুর্বলতা আরও বাড়িয়ে তুলেছিল। এই বাস্তবতার মুখোমুখি হয়ে অনেকে খাদ্যের অতিরিক্ত উৎস খুঁজে বের করার জন্য সৃজনশীলতার আশ্রয় নিয়েছিল। কিছু বন্দী ইঁদুর ধরত বা শিবিরের আশেপাশের এলাকা থেকে শিক ও গুল্ম সংগ্রহ করত। যুদ্ধের পরে জার্মান গবেষকদের দ্বারা সংগৃহীত একটি সাক্ষ্যে বর্ণিত হয়েছে যে কিভাবে বন্দীদের একটি দল ব্যারাকে কাছাকাছি বসা কাক ধরতে সক্ষম হয়েছিল। যদিও শাস্তি পাওয়ার ঝুঁকি বেশি ছিল,
তবে এই উদ্ভাবনী মুহূর্তগুলি অনেকের জন্য জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করেছিল। তীব্র ঠান্ডা ছিল আরেকটি ধ্রুবক চ্যালেঞ্জ। সাইবেরিয়া এবং অন্যান্য কঠোর আবহাওয়ার অঞ্চলে অবস্থিত শিবিরগুলিতে তাপমাত্রা নিয়মিত হিমাঙ্কের ৩০ ডিগ্রি নিচে নেমে যেত। বন্দীরা জীর্ণ ইউনিফর্ম পরে থাকত, যা এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য ডিজাইন করা হয়নি। তারা আশেপাশের এলাকা থেকে পাওয়া পাটের বস্তা বা কাপড়ের টুকরা ব্যবহার করে অতিরিক্ত পোশাক ইম্প্রোভাইজড করত। বুট একটি মূল্যবান সম্পদ ছিল, এবং যাদের বুট ছিল না তারা তাদের পা আবৃত করার জন্য ন্যাকটা ব্যবহার করত, যদিও এটি ঠান্ডার বিরুদ্ধে সামান্য সুরক্ষা দিত। রাতগুলি বিশেষভাবে বিপজ্জনক ছিল, কারণ দুর্বলভাবে নির্মিত ব্যারাকে পর্যাপ্ত নিরোধক ছিল না। অনেক বন্দী একসাথে উষ্ণতা রক্ষার জন্য একে অপরের সাথে জড়াজড়ি করে। কিছু ক্ষেত্রে শক্তিশালী বন্দীরা পালা করে জেগে থাকত এবং তাদের কমরেডরা যাতে হাইপোথার্মিয়ায় মারা না যায় তা নিশ্চিত করত। বছর কয়েক পর এক বন্দী বলেছিলেন, আমরা একে অপরের যত্ন নিতাম। যদি কেউ নড়াচড়া বা শ্বাস নেওয়া বন্ধ করে দিত, আমরা তাকে ঝাঁকুনি দিতাম যাতে নিশ্চিত হই যে সে ঠান্ডার কাছে আত্মসমর্পণ করেনি। এটাই আমরা করতে পারতাম। বন্দীদের মধ্যে সংহতি বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। এমন পরিবেশে যেখানে অমানবিকীকরণ ছিল নিয়ম, ছোট ছোট সমর্থন নেটওয়ার্কগুলি প্রতিদিনের নৃশংসতার বিরুদ্ধে স্বস্তি দিত। এক টুকরো রুটি ভাগ করে নেওয়া, একটি কম্বল ভাগ করা বা কেবল উৎসাহের কথা বলা আশা বজায় রাখতে সাহায্য করত। এই নেটওয়ার্কগুলি কেবল স্বতঃস্ফূর্ত ছিল না, কিছু ক্ষেত্রে সংগঠিত ছিল। মস্কোর কাছে একটি শিবিরে বন্দীরা সবচেয়ে ক্লান্তিকর কাজগুলি ঘোরানোর জন্য একটি অনানুষ্ঠানিক ব্যবস্থা তৈরি করেছিল, যা নিশ্চিত করে যে দুর্বলতমদের পুনরুদ্ধারের সুযোগ ছিল। জোরপূর্বক শ্রম ক্লান্তিকর হলেও বেঁচে থাকার সম্ভাবনা উন্নত করার সুযোগও দিত। শিবিরের বাইরে কাজ করার জন্য নিযুক্ত কিছু বন্দী সামান্য পরিমাণে খাবার বা উপকরণ সংগ্রহ করতে সক্ষম হয়েছিল, যা বিনিময়ে বাণিজ্যের জন্য ব্যবহার করা যেতে পারে। একটি সোভিয়েত নথিতে উল্লেখ করা হয়েছে যে কিছু ক্ষেত্রে প্রহরীরা এই কার্যকলাপগুলির দিকে চোখ বন্ধ করে রেখেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে দুর্বল বন্দীরা কম উৎপাদনশীল। তবে ধরা পড়ার ঝুঁকি সর্বদা ছিল, এবং এর পরিণতি মারাত্মক হতে পারত। রোগ ছিল আরেকটি ধ্রুবক বাধা। অপুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে তোলে, সাধারণ সংক্রমণকে মৃত্যুর পরজানা পরিণত করে। আমাশয়, নিউমোনিয়া এবং টাইফাস জনাকীর্ণ এবং দুর্বল বায়ুচলাচলযুক্ত ব্যারাকে দ্রুত ছড়িয়ে পড়ে। পর্যাপ্ত চিকিৎসার অভাবে বন্দীরা ঘরোয়া প্রতিকার এবং পারস্পরিক যত্নের উপর নির্ভরশীল ছিল। এক বন্দী স্মরণ করেছিলেন যে কিভাবে একদল কমরেড তাদের ক্ষত ধোয়ার জন্য সিদ্ধ বরফ ব্যবহার করেছিল, যা সম্ভবত তার জীবন বাঁচিয়েছিল। বহু বছরের বন্দিত্বের মনস্তাত্ত্বিক প্রভাব গভীর ছিল। ভবিষ্যতের অনিশ্চয়তা, সহকর্মীদের হারানো এবং ধ্রুবক অভাবের সাথে মিলিত হয়ে অনেককে মানসিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। কিছু বন্দী ধর্মের মধ্যে সান্ত্বনা খুঁজে পেত, ব্যারাকে গোপনে উপাসনা করত। অন্যরা লেখার আশ্রয় নিত, কয়লার টুকরা ব্যবহার করে তাদের চিন্তাগুলি দেয়ালে বা কাঠের টুকরায় লিখে রাখত। কাজানের কাছে একটি শিবিরে পাওয়া একটি নথিতে বন্দীদের লেখা বেশ কয়েকটি কবিতা রয়েছে, যার মধ্যে কিছু আশা প্রকাশ করে, অন্যরা গভীর হতাশা প্রতিফলিত করে। তবে সবাই বন্দিত্বের পরীক্ষা কাটিয়ে উঠতে পারেনি। সবচেয়ে কঠিন শীতকালে কিছু শিবিরে মৃত্যুর হার ৫০% ছাড়িয়ে গিয়েছিল। যারা বেঁচে ছিল, শারীরিক ও মানসিক ক্ষত তাদের মুক্তির অনেক পরেও তাদের সাথে ছিল। একজন বেঁচে থাকা ব্যক্তি বর্ণনা করেছিলেন যে জার্মানিতে ফিরে আসার কয়েক দশক পরেও তিনি শিবিরে কাটানো দিনগুলির দুঃস্বপ্ন দেখতেন। আমার স্বপ্নে আমি সর্বদা খাবার খুঁজছি বা ঠান্ডা থেকে পালানোর চেষ্টা করছি। আমরা সেখানে যা দেখেছি তা আমি কখনই ভুলতে পারি না। সবকিছু সত্ত্বেও বেঁচে থাকার এই গল্পগুলি মানুষের স্থিতিস্থাপকতার শক্তিকে তুলে ধরে। ক্ষুধা, ঠান্ডা এবং অমানবিক পরিস্থিতিতে যুদ্ধবন্দীরা প্রতিরোধ এবং তাদের মানবতা রক্ষার উপায় খুঁজে বের করতে সক্ষম হয়েছিল। তাদের অভিজ্ঞতা কেবল সোভিয়েত শিবিরগুলির নৃশংসতার উপর আলোকপাত করে না, বরং সবচেয়ে অন্ধকার পরিস্থিতিতেও খাপ খাইয়ে নেওয়ার এবং বেঁচে থাকার মানুষের ক্ষমতার উপরও আলোকপাত করে। ন্যায়বিচার নাকি প্রতিশোধ, জার্মান অফিসারদের সাথে আচরণ। স্টালিনগ্রাদে বন্দী জার্মান ষষ্ঠ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সাধারণ সৈন্যদের থেকে ভিন্ন ভাগ্যের মুখোমুখি হয়েছিলেন। যেখানে বেশিরভাগ বন্দীকে জোরপূর্বক শ্রম শিবিরে পাঠানো হয়েছিল, সেখানে অফিসারদের দ্রুত আলাদা করা হয়েছিল এবং সাবধানে পরিকল্পিত আচরণের শিকার করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের জন্য এই লোকেরা কেবল অক্ষশক্তির সামরিক কৌশলের জন্যই দায়ী ছিল না, বরং এমন একটি শাসনের প্রতীকও ছিল যাকে তারা জনসমক্ষে অখ্যাতি করতে এবং যুদ্ধের ভয়াবহতার জন্য দোষী করতে চেয়েছিল। আত্মসমর্পণের প্রায় সাথে সাথেই জিজ্ঞাসাবাদ শুরু হয়।
অফিসারদের বিচ্ছিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে এনকেভিডি এবং রেড আর্মির বিশেষ দলগুলি তীব্র জিজ্ঞাসাবাদ চালায়। গোপন সোভিয়েত নথিগুলি প্রকাশ করে যে লক্ষ্যটি কেবল সামরিক তথ্য সংগ্রহ করাই ছিল না, বরং নাৎসি শাসনের বিরুদ্ধে একটি প্রচারমূলক মামলা তৈরি করাও ছিল। জার্মান সামরিক ইতিহাসে আত্মসমর্পণকারী ষষ্ঠ সেনাবাহিনীর কমান্ডার এবং প্রথম জার্মান ফিল্ড মার্শাল ফ্রিডরিক পাউলুস এই প্রচেষ্টার প্রধান লক্ষ্যগুলির মধ্যে একজন ছিলেন। 2 ফেব্রুয়ারি 1943 সালে বন্দী পাউলুসকে একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি তথ্য বের করার পাশাপাশি সোভিয়েতদের সাথে সহযোগিতা করার জন্য রাজি করানোর উদ্দেশ্যে ডিজাইন করা ধারাবাহিক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তার বিবৃতির প্রতিলিপি দেখায় যে কিভাবে সোভিয়েতরা তাকে হিটলার এবং নাৎসি শাসনকে প্রকাশ্যে নিন্দা করার জন্য চাপ দিয়েছিল। উন্নত জীবনযাত্রার প্রতিশ্রুতি এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এই নিশ্চিততার অধীনে পাউলুস অবশেষে রাজি হন। পরে তার সাক্ষ্য নুরেমবার্গ বিচারে এবং সোভিয়েত প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছিল, যেখানে তিনি সেই শাসনের নৃশংসতার নিন্দা করেছিলেন যা তিনি একসময় সেবা করেছিলেন। বন্দী সকল অফিসার একই আচরণ পাননি। যারা যুদ্ধাপরাধের জন্য দায়ী বলে বিবেচিত হয়েছিল তাদের সংক্ষিপ্ত বিচারের মুখোমুখি করা হয়েছিল, যা প্রায়শই সেই স্থানে অনুষ্ঠিত হয়েছিল যেখানে নৃশংসতা ঘটেছিল। একটি উল্লেখযোগ্য উদাহরণ ছিল আত্মসমর্পণের পরপরই স্টালিনগ্রাদে অনুষ্ঠিত বিচার, যেখানে বেশ কয়েকজন জার্মান অফিসার শহর ধ্বংস এবং বেসামরিক জনগণের উপর নির্যাতনের জন্য তাদের অংশগ্রহণের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল। প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষ্য ছিল বন্দী এবং সোভিয়েত জনগণ উভয়ের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানো। মৃত্যুদণ্ড কার্যকর করা সবসময় তাৎক্ষণিকভাবে ঘটেনি। কিছু ক্ষেত্রে অফিসারদের বিচার করার আগে মাস বা এমনকি বছর ধরে আটক রাখা হয়েছিল। সোভিয়েতরা অতিরিক্ত প্রমাণ সংগ্রহ করতে এবং বিচারগুলি কাঙ্ক্ষিত প্রচারমূলক প্রভাব ফেলবে তা নিশ্চিত করতে এই সময়টি ব্যবহার করেছিল। এনকেভিডির একটি নথিতে উল্লেখ করা হয়েছে যে কিভাবে বন্দী সাধারণ সৈন্যদের সাক্ষ্য অফিসারদের ফাঁসানোর জন্য ব্যবহার করা হয়েছিল, দোষের একটি ঐক্যবদ্ধ বিবরণ তৈরি করে যা শাস্তিগুলিকে ন্যায়সঙ্গত করে। বন্দী অফিসারদের মধ্যে এমন ব্যক্তিত্বও ছিলেন যাদের সোভিয়েত শাসন নিজস্ব উদ্দেশ্যে দরকারি বলে মনে করত। কয়েকজনকে আদর্শিক পুনর্বাসন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছিল, যেখানে তাদের মিত্রতে পরিণত করার আশায় কমিউনিজমের নীতিগুলি শেখানো হয়েছিল। যদিও বেশিরভাগ এই উদ্যোগগুলি প্রত্যাখ্যান করেছিল, কিছু, যেমন জেনারেল ওয়াল্টার ফন সেডলিটজ-কুরজবাক, সোভিয়েতদের সাথে সহযোগিতা করতে রাজি হয়েছিল। সেডলিটজ, যিনি স্টালিনগ্রাদের ষষ্ঠ সেনাবাহিনীর একটি কোরের নেতৃত্ব দিয়েছিলেন, জার্মান অফিসার্স লীগের নেতা হয়েছিলেন। এটি সোভিয়েতদের দ্বারা যুদ্ধবন্দীদের মধ্যে নাৎসি শাসনের বিরোধিতা প্রচারের জন্য তৈরি একটি সংস্থা। তবে বন্দী সকল অফিসারকে বিচার বা প্রচারণার জন্য ব্যবহার করা হয়নি। কিছু সোভিয়েত শ্রম শিবিরের বিশাল ব্যবস্থায় অদৃশ্য হয়ে গিয়েছিল, যেখানে তারা সাধারণ সৈন্যদের মতো একই নৃশংস অবস্থার মুখোমুখি হয়েছিল। এনকেভিডির একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কিছু ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ বন্দীদের পদমর্যাদার মধ্যে পার্থক্য করত না, তাদের সামরিক অবস্থান নির্বিশেষে ক্লান্তিকর কাজ বরাদ্দ করত। এর ফলে কিছু উচ্চপদস্থ কর্মকর্তা বিচারের আলো এবং প্রচারমূলক প্রচারণা থেকে দূরে বেনামে মারা যান। অফিসারদের কারাবাসের শর্ত তাদের কৌশলগত বা প্রচারমূলক গুরুত্বের উপর নির্ভর করে যথেষ্ট পরিবর্তিত হয়েছিল। পাউলুসের মতো উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনামূলকভাবে আরামদায়ক স্থানে রাখা হয়েছিল, যেখানে তাদের পর্যাপ্ত খাবার এবং বই ও লেখার সামগ্রী সরবরাহ করা হয়েছিল। বিপরীতে নিম্নপদস্থ কর্মকর্তাদের প্রায়শই কঠোর আচরণ করা হতো, সাধারণ সৈন্যদের মতো একই পরিস্থিতিতে ক্ষুধা, ঠান্ডা এবং রোগের মুখোমুখি হতে হতো। বন্দী জার্মান অফিসারদের বিচার যুদ্ধ সম্পর্কে সোভিয়েত ভাষ্যকে সুসংহত করতেও সাহায্য করেছিল। এই প্রক্রিয়াগুলিতে নাৎসি শাসনের অপরাধগুলিকে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক প্রচারিত ন্যায়বিচার ও মানবতার আদর্শের বিপরীতে বর্বরতার কাজ হিসাবে উপস্থাপন করা হয়েছিল। তবে ন্যায়বিচার এবং প্রতিশোধের মধ্যে রেখাটি অস্পষ্ট ছিল। জনসমক্ষে মৃত্যুদণ্ড এবং জোরপূর্বক শ্রমের রায় কেবল দোষীদের শাস্তি দেওয়াই নয়, যুদ্ধের ভাষ্যের উপর সোভিয়েত নিয়ন্ত্রণকেও শক্তিশালী করার চেষ্টা করেছিল। অফিসারদের সাথে আচরণের অন্যতম বিতর্কিত দিক ছিল বন্দিত্বের সময় তাদের সিদ্ধান্তের দ্বারা যুদ্ধের পরবর্তী অভিজ্ঞতাগুলি কিভাবে গঠিত হয়েছিল। পাউলুসের মতো যারা সোভিয়েতদের সাথে সহযোগিতা করেছিলেন, তারা জার্মানিতে ফিরে আসার পরে তাদের স্বদেশীদের প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন। পাউলুসের ক্ষেত্রে সোভিয়েতদের সাথে তার সহযোগিতা তাকে পশ্চিম জার্মানিতে একজন অস্পৃশ্য ব্যক্তিতে পরিণত করেছিল, যদিও তিনি পূর্ব জার্মানিতে কিছুটা সহানুভূতি পেয়েছিলেন, যেখানে তিনি তার শেষ বছরগুলি কাটিয়েছিলেন।
অন্যদিকে যে অফিসাররা সহযোগিতা করতে অস্বীকার করেছিলেন বা বহু বছর বন্দিত্বের পরে মুক্তি পেয়েছিলেন তারা সমাজে পুনরায় একত্রিত হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। অনেকেই গুরুতর স্বাস্থ্য সমস্যা এবং সোভিয়েত শাসনের প্রতি গভীর বিদ্বেষ নিয়ে ফিরে এসেছিলেন। এই লোকেরা, যারা একসময় যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নেতৃত্ব দিয়েছিল, তারা বিভক্ত এবং পুনর্গঠনের প্রক্রিয়ায় থাকা জার্মানিতে একটি স্থান খুঁজে বের করার জন্য লড়াই করতে দেখা গেছে। স্টালিনগ্রাদে বন্দী জার্মান অফিসারদের সাথে আচরণ যুদ্ধকালে ন্যায়বিচারের জটিলতা তুলে ধরে। যদিও কিছু ভয়াবহ অপরাধের জন্য দায়ী ছিল, অন্যরা কেবল এমন একটি সংঘাতে আদেশ পালন করছিল যা পরাজিতদের প্রতি কোনো দয়া দেখায়নি। সোভিয়েত বিচার, মৃত্যুদণ্ড এবং প্রচারমূলক প্রচারণা কেবল ষষ্ঠ সেনাবাহিনীর নেতাদের শাস্তি দেয়নি, বরং একটি সর্বাত্মক যুদ্ধের প্রেক্ষাপটে ন্যায়বিচার এবং প্রতিশোধের মধ্যে রেখা সম্পর্কে কঠিন প্রশ্নগুলির একটি উত্তরাধিকারও রেখে গেছে। শেষ পর্যন্ত যারা দাঁড়িয়েছিল, বন্দীদের কম বেঁচে থাকার হার। ১৯৪৩ সালের শীতকালে স্টালিনগ্রাদের পতনের পর ৯০,০০০-এরও বেশি জার্মান সৈন্য লাল ফৌজ কর্তৃক বন্দী হয়েছিল। তাদের মধ্যে যুদ্ধের শেষে কেবল প্রায় ৬,০০০ জন জার্মানিতে ফিরে আসতে সক্ষম হয়েছিল। তাদের ভাগ্যের নৃশংসতা, পরাজয়ের পরিণতি এবং সোভিয়েত বন্দী শিবিরগুলিতে তারা যে চরম অবস্থার মুখোমুখি হয়েছিল তার একটি অন্ধকার সাক্ষ্য। গুরুতর ক্ষতি সত্ত্বেও স্টালিনগ্রাদে জার্মান যুদ্ধবন্দীদের বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে কম ছিল, যা এত উচ্চ মৃত্যুর কারণগুলির বিষয়ে প্রশ্ন উত্থাপন করে। এই উচ্চ মৃত্যুর হারের কারণ বিশ্লেষণ করার সময় ট্র্যাজেডিতে অবদানকারী বিষয়গুলি বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: খাদ্যের অভাব, রোগ, চরম শারীরিক ক্লান্তি এবং খারাপ ব্যবহার। ক্ষুধা ছিল অন্যতম প্রধান কারণ যার জন্য অনেক বন্দী বেঁচে থাকতে পারেনি। ভয়াবহ যুদ্ধের পর বন্দীদের শোচনীয় অবস্থায় আটক করা হয়েছিল। খাদ্য দুষ্প্রাপ্য ছিল এবং বন্দীরা, যারা ইতিমধ্যেই আগের লড়াইয়ে দুর্বল হয়ে পড়েছিল, তাদের এমন ন্যূনতম খাদ্যের শিকার হতে হয়েছিল যা তাদের ক্লান্ত দেহকে টিকিয়ে রাখতে পারত না। অপর্যাপ্ত পুষ্টি, রাশিয়ার শীতের নির্মম ঠান্ডার সাথে মিলিত হয়ে তাদের দেহকে দ্রুত রোগ, সংক্রমণ এবং অপুষ্টির শিকার করে তুলেছিল। সোভিয়েত প্রহরীদের নিষ্ঠুর ও অমানবিক আচরণও মৃত্যুর হারে একটি মৌলিক ভূমিকা পালন করেছিল। যুদ্ধবন্দীদের প্রতি সোভিয়েত নীতি স্পষ্ট ছিল: বন্দীদের প্রতি কোনো সহানুভূতি বা বিবেচনা ছিল না। স্টালিনবাদী শাসনের প্রচার জার্মান সৈন্যদের সোভিয়েত জনগণের আক্রমণকারী ও শত্রু হিসাবে উপস্থাপন করেছিল। সুতরাং বন্দীদের কেবল পরাজিত সৈন্য হিসাবে নয়, যুদ্ধাপরাধী হিসাবেও দেখা হতো। অনেককে চরম পরিস্থিতিতে জোরপূর্বক শ্রম করতে বাধ্য করা হয়েছিল, অন্যরা কোনো কারণ ছাড়াই কঠোর শাস্তির শিকার হয়েছিল। মারধর, অস্বাস্থ্যকর পরিস্থিতিতে কাজ এবং সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড সাধারণ ব্যাপার ছিল, যা মৃত্যুর হার আরও বাড়িয়ে তুলেছিল। চিকিৎসার অভাবও একটি বিধ্বংসী কারণ ছিল। যুদ্ধের মাঝে জার্মান যুদ্ধবন্দীরা তাদের আঘাত বা রোগের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পায়নি। তীব্র ঠান্ডা, ওষুধের অভাব এবং ভেঙে পড়া অবকাঠামোর সাথে মিলিত হয়ে এমনকি ছোটখাটো আঘাতও দ্রুত সংক্রমিত হয়েছিল এবং টাইফয়েড, জ্বর, আমাশয় এবং স্কার্ভি অনেক জীবন কেড়ে নিয়েছিল। ফিল্ড হাসপাতালগুলি উপচে পড়ছিল এবং অসুস্থ ও আহতদের সংখ্যার সাথে মোকাবিলা করতে পারত না, যা পরিস্থিতি আরও খারাপ করে তুলেছিল। স্টালিনগ্রাদের মৃত্যুর হার অন্যান্য যুদ্ধবন্দী অভিযানের সাথে তুলনা করলে স্পষ্ট পার্থক্য দেখা যায়। যদিও অন্যান্য সংঘাতের বন্দীদের পরিস্থিতি, যেমন প্রথম বিশ্বযুদ্ধ বা অন্যান্য ফ্রন্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভয়াবহ ছিল, তবে কয়েকটি পরিস্থিতিতে স্টালিনগ্রাদে জার্মান বন্দীদের অভিজ্ঞতার মতো নৃশংসতার স্তরে পৌঁছেছিল। পূর্বাঞ্চলীয় ফ্রন্টের অন্যান্য অংশে বা পশ্চিম ইউরোপের শিবিরে বন্দী যুদ্ধবন্দীদের মধ্যে কেউ কেউ বেঁচে থাকতে সক্ষম হলেও, জার্মানদের পরাজয়ের বিশালতা এবং ইউএসএসআর কর্তৃক বাস্তবায়িত প্রতিশোধমূলক নীতির কারণে স্টালিনগ্রাদের পরিস্থিতি অনন্য ছিল। ওই সময়ের গোপন শ্রেণীবিন্যাসিত নথিগুলি প্রকাশ করে যে স্টালিনগ্রাদের বন্দীদের প্রতি আচরণকে সোভিয়েতরা প্রতিশোধ হিসাবে যা দেখেছিল তার একটি উদাহরণ হিসাবে বিবেচনা করা হয়েছিল। বন্দী হওয়ার প্রথম মাসগুলিতে বন্দীদের সাইবেরিয়ার কনসেন্ট্রেশন ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছিল, যেখানে জীবনযাত্রার পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল। শীতকালে তাপমাত্রা বিপজ্জনকভাবে নেমে গিয়েছিল এবং সময়ের সাথে সাথে জনাকীর্ণ পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। বেঁচে থাকা বন্দীদের সাক্ষ্য অসহনীয় অবস্থার কথা বলে। তারা আমাদের গবাদি পশুর মতো আচরণ করত, তারা কখনই ভাবেনি যে আমরা মানুষ, তাদের একজন বলেছিলেন। অবিরাম দাসত্বের কাজ, ক্লান্তিকর পদযাত্রা এবং খাদ্যের অভাবের কথা স্মরণ করে। অনুরূপ পরিস্থিতিতে অন্যান্য যুদ্ধবন্দীদের সাথে তুলনা, যেমন সংঘাতের অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধে বন্দীরাও তাৎপর্যপূর্ণ। উদাহরণস্বরূপ, পশ্চিমা ফ্রন্টে অনেক জার্মান বন্দীর সাথে আরও মানবিক আচরণ করা হয়েছিল এবং আরও সহনীয় পরিস্থিতিতে রাখা হয়েছিল।
যদিও এটি নির্যাতনের বাইরে ছিল না, মিত্রশক্তির হাতে বন্দীদের প্রতিনীতি সাধারণত আরও নমনীয় ছিল, যা বেঁচে থাকার হার বেশি ছিল। তবে এমনকি যারা সোভিয়েত বন্দিত্ব থেকে বেঁচে গিয়েছিল তারাও প্রায়শই মানসিক ও শারীরিক পরিণতি নিয়ে ফিরে এসেছিল যা তাদের সারা জীবন চিহ্নিত করবে। স্টালিনগ্রাদের বন্দীদের কম বেঁচে থাকার হার ঐতিহাসিকদের মধ্যে গবেষণার বিষয়, যাদের মধ্যে কেউ কেউ মনে করেন যে ইউএসএসআরের প্রতিশোধমূলক নীতি কেবল শিবিরের অবস্থার সাথে সম্পর্কিত ছিল না, বরং স্টালিনবাদী শাসন কি বিপ্লবী ন্যায়বিচার সম্পর্কে যে প্রচার চালিয়েছিল তার সাথেও সম্পর্কিত ছিল। জার্মান সৈন্যদের বন্দী করাকে নাৎসি আক্রমণের বছর এবং তৃতীয় রাইখের হাতে সোভিয়েত জনগণের ভোগান্তির প্রতিশোধ হিসাবে দেখা হয়েছিল। এটি কেবল যুদ্ধের বিষয় ছিল না, দখলের সময় সংঘটিত নৃশংসতার প্রতিশোধও ছিল। এই প্রেক্ষাপটে পরিসংখ্যান নিজেই কথা বলে, বন্দী ৯০,০০০ এক যুদ্ধবন্দীর মধ্যে মাত্র ৬,০০০ জন জার্মানিতে ফিরে এসেছিল। যে প্রশ্নটি এখনও বিতর্কিত তা হল বিভিন্ন পরিস্থিতিতে এই ক্ষতি এড়ানো যেত কিনা, নাকি প্রতিশোধমূলক নীতি এবং রাশিয়ার শীতের নির্মম কঠোরতা অনিবার্যভাবে বন্দীদের একটি নিষ্ঠুর ভাগ্যের দিকে ধাবিত করেছিল। এই ঘটনাগুলির মাধ্যমে যারা আত্মসমর্পণ করেছিল তাদের কেবল হতাশা নয়, যুদ্ধের অনিবার্য মানবিক মূল্যও দেখা যায়। যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতার শিকার হওয়া এই পুরুষদের ইতিহাস আজও অনুরণিত হয়, যারা অতীতের ভয়াবহতা স্মরণ করে তাদের সম্মিলিত স্মৃতিতে একটি অমোঘ চিহ্ন রেখে যায়। দীর্ঘ অপেক্ষা, মুক্তি ও প্রত্যাবাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান যুদ্ধবন্দীদের মুক্তির প্রক্রিয়া দীর্ঘ ও জটিল ছিল। ১৯৪৯ থেকে ৫০-এর দশকের শুরু পর্যন্ত স্টালিনগ্রাদে বন্দী হাজার হাজার সৈন্য মুক্তি পেতে শুরু করে, যদিও অনেকে তখনও সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন শিবিরে বন্দী ছিল। প্রত্যাবাসন জার্মান ও সোভিয়েত কর্তৃপক্ষের জন্য সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছিল, কারণ বন্দীদের পরিস্থিতি এবং যুদ্ধপরবর্তী প্রেক্ষাপট স্বাভাবিক জীবনে ফেরার যে কোনো চেষ্টাকে কঠিন করে তুলেছিল। প্রথম দিকে বন্দীদের মুক্তি ধীর ছিল। যুদ্ধের পর ইউরোপের পুনর্গঠন একটি দীর্ঘ প্রক্রিয়া ছিল এবং সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা শক্তিগুলির মধ্যে রাজনৈতিক পরিস্থিতিও প্রত্যাবাসনকে প্রভাবিত করেছিল। সোভিয়েতদের দ্বারা মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রায়শই বিপজ্জনক পরিস্থিতিতে পরিবহন করা হতো। তাদের স্বাধীনতা সত্ত্বেও যারা জার্মানিতে ফিরে আসছিল তারা বন্দী হওয়ার আগেকার পরিচিত বাস্তবতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছিল। ফিরে আসার পর অনেক বন্দী তাদের বাড়িঘর শারীরিকভাবে এবং মানসিকভাবে ধ্বংসস্তূপে পরিণত দেখতে পায়। যুদ্ধপরবর্তী জার্মানি বিভাজন ও ধ্বংসের দ্বারা চিহ্নিত ছিল এবং যে বন্দীরা বহু বছর ধরে খারাপ ব্যবহার, রোগ ও ক্ষুধার্ত থাকার কারণে দুর্বল হয়ে পড়েছিল, তারা নিজেদেরকে বিচ্ছিন্ন বোধ করত। তাদের পুরনো বাড়িঘরের সাথে সংযোগ বিচ্ছিন্নতা এবং তাদের জন্মভূমির পরিবর্তন আরও বড় চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করে। যারা সোভিয়েত শাসনের অধীনে বছর কাটিয়েছিল এবং তাদের কিছু স্বদেশী কর্তৃক বিশ্বাসঘাতক হিসাবে বিবেচিত হয়েছিল, তারা প্রায়শই খোলা বাহুতে গৃহীত হয়নি। একটি সমাজ যা তার জাতীয় পরিচয় পুনর্গঠন করছিল, সেখানে বন্দীদের অবিশ্বাস এবং এমনকি শত্রুতা সহকারে দেখা হতো। অনেকেই তাদের নিজস্ব পরিবারের সদস্যদের ভুল বোঝাবুঝির শিকার হয়েছিল, যারা বন্দী অবস্থায় তারা যে কষ্ট ভোগ করেছিল তা বুঝতে পারেনি। যুদ্ধের স্মৃতি বন্দী হওয়ার কলঙ্কের সাথে মিলিত হয়ে তাদের আত্মা ও দেহে গভীর দাগ রেখে গিয়েছিল। কিছু বেঁচে থাকা ব্যক্তির সাক্ষ্য বহু বছরের কষ্টের গভীর চিহ্ন প্রতিফলিত করে। মনে হচ্ছিল অন্য জগৎ থেকে ফিরে এসেছি। সাইবেরিয়ায় ৭ বছরেরও বেশি সময় কাটানো এক মুক্তিপ্রাপ্ত বন্দী বলেছিলেন, যখন আমি বাড়ি পৌঁছেছিলাম আমি কিছুই চিনতে পারিনি। এটা আমার দেশ ছিল না, আমার মানুষ ছিল না। সবকিছু অনেক বদলে গিয়েছিল। বিভ্রান্তির এই অনুভূতি যারা ফিরে আসছিল তাদের মধ্যে সাধারণ ছিল, কারণ বন্দি শিবিরে কাটানো সময় এবং তাদের অমানবিকীকরণ তাদের মধ্যে স্থানচ্যুতির অনুভূতি তৈরি করেছিল। তাদের পুরনো পারিবারিক ও সামাজিক বন্ধন আর আগের মতো ছিল না। তাদের অনেকেই এমন একটি দেশে নিজেদেরকে অপরিচিত হিসাবে খুঁজে পেয়েছিল যা তার নিজস্ব ভবিষ্যৎ পুনর্গঠন করার পরেও তাদের কাছে সম্পূর্ণ ভিন্ন মনে হয়েছিল। বন্দীদের শারীরিক অবস্থাও তাদের বন্দিত্বের সবচেয়ে গুরুতর পরিণতিগুলির মধ্যে একটি ছিল। কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকার সময় অপুষ্টি ও রোগে ভোগার কারণে মুক্তিপ্রাপ্ত অনেকেই স্বাভাবিক জীবনে অভ্যস্ত হতে পারেনি। তাদের শরীর জীর্ণ হয়ে গিয়েছিল, তাদের শক্তি প্রতিদিন কমছিল এবং তাদের আত্মা আর আগের মতো ছিল না। তারা প্রায়শই কাজ খুঁজে পেতে বা দৈনন্দিন জীবনে পুনরায় একত্রিত হতে অসুবিধা বোধ করত, যা তাদের বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে তুলেছিল। মনস্তাত্ত্বিক পরিণতিও গভীর ছিল। কারাগারের আঘাত, ধ্রুবক অপমান এবং সোভিয়েত শিবিরগুলিতে ভয়াবহ অভিজ্ঞতাগুলি এমন দাগ রেখে গিয়েছিল যা অনেকে সারা জীবন বহন করেছিল। যুদ্ধের ভাষ্য দ্বারা লালিত সামাজিক কলঙ্ক মুক্তিপ্রাপ্তদের প্রভাবিত করেছিল।
একটি জার্মানি যা তার পুনর্গঠন খুঁজছিল, সেখানে কি যুদ্ধবন্দী হওয়ার অর্থ চিহ্নিত হওয়া। নাৎসি প্রচার এবং বীর জার্মান সৈনিকের চিত্র, যা হিটলারের শাসন দ্বারা প্রচারিত হয়েছিল, তা আর পরাজিত জার্মানির বাস্তবতার সাথে খাপ খায়নি। প্রাক্তন বন্দীদের প্রায়শই এমন পুরুষ হিসাবে দেখা হতো যারা তাদের মিশনে ব্যর্থ হয়েছিল এবং তাদের কাছ থেকে যা প্রত্যাশিত ছিল তা পূরণ করতে পারেনি। সাক্ষ্যগুলি প্রকাশ করে যে অনেক মুক্তিপ্রাপ্ত যুদ্ধবন্দী দ্রুত পুনরায় একত্রিত হওয়ার এবং তাদের অতীত পিছনে ফেলে যাওয়ার জন্য তীব্র চাপ অনুভব করেছিল, যদিও এটি অসম্ভব ছিল। জার্মানিতে জীবনে ফিরে আসা একটি ধ্রুবক সংগ্রামে পরিণত হয়েছিল। পরিবারগুলি তাদের বাড়িঘর পুনর্গঠনের চেষ্টা করছিল, কিন্তু প্রায়শই যুদ্ধপরবর্তী রাজনৈতিক উত্তেজনার কারণে বিভক্ত হয়ে গিয়েছিল। যারা ফিরে আসছিল তারা একটি খণ্ডিত জার্মানির মুখোমুখি হয়েছিল, দেশের একটি অংশ সোভিয়েতদের প্রভাবের অধীনে এবং অন্যটি মিত্রশক্তির দখলে। বেঁচে থাকা ব্যক্তিদের সাক্ষ্য নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়ার অসুবিধাগুলির বিবরণ দেয়, যেখানে অনেকে সম্পূর্ণরূপে বেমানান বোধ করত। অতীতের প্রতিধ্বনি, স্টালিনগ্রাদ ও তার বন্দীদের নিয়ে ভাবনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম নৃশংস যুদ্ধ স্টালিনগ্রাদের যুদ্ধ জার্মান ও সোভিয়েত উভয় সৈন্যদের মনেই গভীর ক্ষত রেখে গেছে। তৃতীয় রাইখের জন্য স্টালিনগ্রাদের পরাজয় তাদের পতনের শুরুকে চিহ্নিত করেছিল, যেখানে সোভিয়েত ইউনিয়নের জন্য এটি নাৎসি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও বিজয়ের প্রতীক ছিল। তবে উভয় পক্ষের মানবিক মূল্য ছিল বিশাল। জার্মান বন্দীদের জন্য যুদ্ধ তাদের আত্মসমর্পণের সাথে শেষ হয়নি, অনেক ক্ষেত্রে তা সবে শুরু হয়েছিল। ক্ষুধা, রোগ ও খারাপ ব্যবহারে চিহ্নিত তাদের বন্দিত্বের নৃশংসতা বহু বছর ধরে যুদ্ধবন্দীদের সহ্য করতে বাধ্য হওয়া অমানবিক পরিস্থিতি উন্মোচিত করেছিল। স্টালিনগ্রাদ ও অন্যান্য সোভিয়েত কনসেন্ট্রেশন ক্যাম্পে যুদ্ধবন্দীদের সাথে আচরণ নীতিশাস্ত্র ও যুদ্ধের মধ্যে সংযোগ বিচ্ছিন্নতাকে তুলে ধরে। যুদ্ধের আইন, যেমন জেনেভা কনভেনশন, যা বন্দীদের প্রতি মানবিক আচরণের নিয়মকানুন নির্ধারণ করে, বিভিন্ন সময়ে উভয় পক্ষই উপেক্ষা করেছিল। স্টালিনগ্রাদের বেঁচে থাকা ব্যক্তিদের সাক্ষ্য মানুষের জীবনের প্রতি এক উদাসীনতা প্রকাশ করে, যা সেই সময়ের সংঘাতগুলির বৈশিষ্ট্য বলে মনে হয়। প্রকৃতপক্ষে পরবর্তীতে শ্রেণীবিন্যাসিত গোপন সোভিয়েত নথিগুলি দেখায় যে কর্তৃপক্ষ কেবল বন্দীদের তাদের ভাগ্যের হাতে ছেড়ে দেয়নি, বরং শিবিরগুলির পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অমানবিক ছিল। স্টালিনগ্রাদের প্রভাব আজও বিদ্যমান, কারণ যুদ্ধের স্মৃতি ট্র্যাজেডি ও মানুষের প্রতিরোধের প্রতীক হিসাবে রয়ে গেছে। যুদ্ধবন্দীদের সাথে আচরণ এবং সংঘাতের সময় নীতিশাস্ত্রের ঐতিহাসিক শিক্ষাগুলি আজও অনুরণিত হয়, যখন সমসাময়িক যুদ্ধকালীন উত্তেজনার মধ্যে মানবাধিকারের প্রতি সম্মান নিয়ে বিতর্ক হয়। যদিও অতীতকে ফিরিয়ে আনা যায় না, তবে এই ঘটনাগুলির প্রতিফলন এই ধরনের ভয়াবহতার পুনরাবৃত্তি এড়াতে গুরুত্বপূর্ণ।